সকলকে জেনারেল ফার্মাকোলজির প্রথম ক্লাসে স্বাগতম। তো এইটা একটা বড় কার্ড, আমরা এটাকে মোটামুটি কয়েকটা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে কমপ্লিট করব। তো প্রথমেই আমরা একটুখানি জেনে নেই যে ফার্মাকোলজি বলতে আসলে কি বোঝায়। খুব সহজভাবে বললে যে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে যেই সাবজেক্টটাতে পড়াশোনা করি এইটাই হচ্ছে ফার্মাকোলজি। বাট আমি যদি বইয়ের ভাষায় বলতে চাই তাহলে ফার্মাকোলজি হচ্ছে বিজ্ঞানের সায়েন্সের একটি ব্রাঞ্চ, যাদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাগস নিয়ে আলোচনা করা। সেইটা এই ড্রাগসের যাবতীয় সব কিছু, এর হিস্ট্রি থেকে শুরু করে সোর্স, আমি কিভাবে প্রডিউস করলাম, আমি যেটা প্রডিউস করলাম সেটার প্রপার্টিস কী, ফর্ম কী, ওইটাকে আমরা কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন করবো, অ্যাডমিনিস্ট্রেশন করার পরে কী কী হবে, মেকানিজম কী, কীভাবে কাজ করে, সে আমার বডিতে কীভাবে এক্সক্রিয়েশন হবে, ইনফ্যাক্ট এইটার অ্যাডভার্স ইফেক্ট কী, সে কী কী সাইড এফেক্ট করতে পারে, এই যাবতীয় জিনিস আমরা যেই ব্রাঞ্চে আলোচনা করি এইটাকেই বলা হয় ফার্মাকোলজি। ঠিক আছে? তো ফার্মাকোলজিকে আমরা মূলত দুইটা ব্রাঞ্চে ভাগ করি, মানে সায়েন্সের একটা ব্রাঞ্চ হচ্ছে ফার্মাকোলজি, ফার্মাকোলজিরও আবার ব্রাঞ্চ রয়েছে। এখানে মূলত আমরা দুইটা ব্রাঞ্চে ভাগ করি, একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স আর একটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে তুমি যেই ড্রাগটাকে অ্যাডমিনিস্ট্রেশন করলা ওইটার উপরে আমার বডি কী কী ইফেক্ট ফেলতেছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আর ফার্মাকোডাইনামিক্স হচ্ছে আমার বডির উপরে এই ড্রাগসটা কী কী ইফেক্ট ফেলতেছে। ঠিক আছে, একটু এইটাকে আমাদের যে ফুড মানে খাবার দাবারের বিষয়টা আছে এর সাথে একটা কম্পেয়ার করো। মনে করো যে তুমি কোনো প্রোটিন জাতীয় খাবার খাইলা। তো খাওয়ার পরে কি হবে, তুমি যদি একটা মাংসের একটা পিস যদি তুমি খাওয়ার পরে কি হবে, তুমি একটা বড় একটা পিস খাইছো। ঠিক আছে, বাট এই বড় পিসটা কিন্তু সরাসরি আমার বডি নিতে আসলে পারে না। বডি নেওয়া বলতে বোঝায় এটিপি প্রডিউস করা। ঠিক আছে, বডি তো খাবার নেয় না, বডি হচ্ছে এটিপি নেয়। হ্যাঁ, তো এই জন্য কী করতে হবে, যে দেখা যায় যে এই প্রোটিনটা প্রথমত আমার বডির মধ্যে যাবে, যাওয়ার পরে সে এই বড় কণাটা এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে পরিণত হবে। পরিণত হওয়ার পরে এটা অ্যাবজর্পশন হবে, এবং অ্যাবজর্পশন পরে সেটা মেটাবলিজম হয়ে দেখা যায় এটিপি প্রডিউস করলো, এবং এই এটিপিটাই কিন্তু আমরা নিতেছি শক্তি হিসেবে। ঠিক আছে, তো এই পর্যন্ত এই যে যে ভাঙাচুরার বিষয়টা, অ্যাবজর্পশনের বিষয়টা, এই জিনিসটা কিন্তু ওই খাবারের উপরে আমার বডি করতেছে। আর আমার বডির উপর খাবার কি করতেছে, বডির উপর খাবার করতেছে এই যে এটিপিটা প্রডিউস করলো সেইটা বডিকে এনার্জি দিতেছে। ঠিক আছে, অর্থাৎ বড় একটা খাবার খাওয়ার পরে ওইটা যে ভাঙচুরের বিষয়, অ্যাবজর্পশনের বিষয় এবং এটিপি প্রডিউস হওয়া পর্যন্ত বিষয়, এইটা হচ্ছে তার উপরে আমার বডি কী করতেছে। আর আমার বডির উপরে সে কী করতেছে, এটা হচ্ছে সে এনার্জি দিতেছে। তো এইখানেও বিষয়টা সেম। তুমি যে কোনো একটা মেডিকেশন, যে কোনো একটা এজেন্ট যদি খাও, তুমি একটা ওষুধ খাইলা যার সাইজ ছিল সেরকম। ঠিক আছে, এইটা তো সরাসরি তোমার সেল নিতে পারে না। মনে করো যে এইটা হচ্ছে তোমার হাত অথবা তোমার পা, এই জায়গাতে হচ্ছে সমস্যা, মনে করো এই জায়গাটা ইনজুরি হয়েছে। এখন তুমি একটা ওষুধ মুখে খাইলা। ঠিক আছে, এখন খাওয়ার পরে সাথে সাথে তো সে এই ইনজুর এরিয়াতে যেতে পারবে না, তাকে কয়েকটা ধাপ পার করতে হয়। প্রথমত সে এই যে যে বড় স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে। হওয়ার পরে সে কী করবে, এই যে ইন্টেস্টিনাল মেমব্রেন আছে এই মেমব্রেনটাকে ক্রস করে ব্লাডের ভেতরে চলে যাবে, কারণ সরাসরি তো আমার এই হাত পাতে যাওয়া সম্ভব না। ব্লাডে যাওয়ার পরে ব্লাডের মাধ্যমে সে ছড়াবে। ছড়াইয়া সে তার এই নির্দিষ্ট গন্তব্যস্থল, সাইট অফ অ্যাকশন যেখানে সমস্যা, ওই জায়গাতে যাবে। ঠিক আছে, এই যে পুরা ঘটনা, অর্থাৎ আমি খাওয়ার পর থেকে ভাঙচুর করে ব্লাডে গিয়ে তারপর সাইট অফ অ্যাকশন পর্যন্ত যায়, এবং সাইট অফ অ্যাকশনে যাওয়ার পরের কাজ কি, সে তার কাজটা করবে, অর্থাৎ এই ইনজুর এরিয়াকে ভালো করবে। ভালো করার পরে তার উদ্দেশ্য হচ্ছে সে আমার বডি থেকে বেরিয়ে যাবে, এক্সক্রিয়েশন হবে। এক্সক্রিয়েশন হবে কার মাধ্যমে, মেইনলি কিডনির মাধ্যমে। কারণ কি, কারণ এটা বেশিক্ষণ যদি আমার বডিতে থাকে তাহলে কিন্তু আমার জন্য এটা ক্ষতিকর। অর্থাৎ কিডনি চেষ্টা করবে এইটাকে আমার বডি থেকে বের করে দেওয়া, বাট সরাসরি বের করে না। বের করার আগে তাকে আবার মেটাবলিজম করতে হয়, লিভারে গিয়ে আগে মেটাবলিজম হবে, তারপরে এইটা হবে। ঠিক আছে, তো এর মধ্যে আমার বডি এই এজেন্টটার উপরে কী করলো, সে প্রথমত এই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করলো। এরপরে সে কী করলো, এইখান থেকে ব্লাডের ভেতরে নিয়ে গেল, অ্যাবজর্পশন করলো। এই স্টেপটাকেও বলা হয় অ্যাবজর্পশন। ঠিক আছে, এরপরে ব্লাডে যাওয়ার পরে সে ব্লাডের মাধ্যমে আমার পুরো বডিতে ছড়াবে, বিশেষ করে আমার যেই স্থানে সমস্যা, যেই জায়গাটা ইনজুর, এই যে যে ছড়ানো, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এরপরে যখন সাইট অফ অ্যাকশনে চলে গেছে, চলে যাওয়ার পরে সে ওইটাকে ভালো করার চেষ্টা করবে, অর্থাৎ ইনজুর এরিয়াটাকে ভালো করার চেষ্টা করবে। এইটাকে বলা হয় হচ্ছে
মেকানিজম অফ অ্যাকশন। ঠিক আছে, এখন মনে করো কাজ করা শেষ, অর্থাৎ সে ইনজুর এরিয়াকে ভালো করলো। এরপরে কি হবে, সে এক্সক্রিয়েশন হবে, কিন্তু সরাসরি এক্সক্রিয়েশন হতে পারে না। এক্সক্রিয়েশন হওয়ার আগে তাকে মেটাবলিজম হতে হবে, অর্থাৎ বডি তখন মেটাবলিজম করবে। এরপরে কি হবে, এক্সক্রিয়েশন হবে। ঠিক আছে, তো এইখানে এজেন্টটার উপরে আমার বডিকে কী করলো, বডি অ্যাবজর্পশন করছে, বডি ডিস্ট্রিবিউশন করছে, বডি মেটাবলিজম করছে এবং সর্বশেষে বের করে দিছে। এই চারটা জিনিসই হচ্ছে আমার ফার্মাকোকাইনেটিক্সের আলোচনার বিষয়। আর ফার্মাকোডাইনামিক্সে আমি কি বলছিলাম, যে ওই এজেন্টটা তোমার বডির ওপরে কী করে, বডির ওপরে কী করছিল, সে ইনজুর এরিয়াকে ভালো করছিল, এবং এইটাকেই আমরা বলছিলাম মেকানিজম অফ অ্যাকশন। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝলাম ফার্মাকোডাইনামিক্সের আলোচনার বিষয় হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। এই জায়গাতে দেখো এই কথাটাই বলা আছে যে ফার্মাকোকাইনেটিক্সে আমরা কী নিয়ে আলোচনা করি, এখানে আমরা আলোচনা করি অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন নিয়ে। আর ফার্মাকোডাইনামিকে আমরা কি আলোচনা করি, শুধুমাত্র মেকানিজম অফ অ্যাকশন নিয়ে। তো তোমাকে যদি সংজ্ঞা জিজ্ঞাসা করে যে ফার্মাকোকাইনেটিক্স কাকে বলে, কি বলবা, যে ফার্মাকোকাইনেটিক্স ইজ এ ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি দ্যাট ডিলস উইথ দ্য অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন অথবা মেটাবলিজম, একই কথা, এবং এক্সক্রিয়েশন নিয়ে। আর ফার্মাকোডাইনামিক্স কি, সেটাও ফার্মাকোলজির একটা ব্রাঞ্চ দ্যাট ডিলস উইথ দ্য মেকানিজম অফ অ্যাকশন। আশা করি ফার্মাকোকাইনেটিক্স কি অ্যান্ড ফার্মাকোডাইনামিক্স কি তোমরা বুঝতে পারছো। এখন আমি যদি প্রশ্ন করি যে এই যে অ্যাবজর্পশন হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, মেটাবলিজম হচ্ছে, এক্সক্রিয়েশন হচ্ছে, এদের আসলে ইম্পর্টেন্স কি, এটা না হইলে কি হইতো। ঠিক আছে, তোমাদের কাছে ক্লিয়ার কিনা যে কোন স্টেপটা কি। আমি আবারও বলতেছি, তুমি একটা এজেন্টকে খাইলা, খাওয়ার পরে এইটা স্টোমাক থেকে অথবা ইন্টেস্টাইন থেকে ব্লাড পর্যন্ত যায়। ঠিক আছে, এই মেমব্রেনটা ক্রস করে ব্লাডে যায়, এইটা হচ্ছে অ্যাবজর্পশন। এরপরে এইটা ব্লাডের মাধ্যমে আমার ইনজুর এরিয়াতে ছড়িয়ে যায়, এইটা হচ্ছে গিয়া ডিস্ট্রিবিউশন। এরপরে সে এই যে ইনজুর এরিয়াতে পৌঁছানোর পরে সে ইনজুর এরিয়াকে ভালো করার চেষ্টা করবে, এইটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। এরপরে এর কাজ যখন শেষ, এরপর কি করতে হবে, তাকে এক্সক্রিয়েশন করতে হবে। এক্সক্রিয়েশন করবে হচ্ছে কিডনির মাধ্যমে, বাট এক্সক্রিয়েশন সরাসরি হতে পারে না, এর আগে লিভারে গিয়ে মেটাবলিজম হবে। ঠিক আছে, অর্থাৎ মেকানিজম অফ অ্যাকশন শেষ করার পরে সে প্রথমে লিভারে যাবে, লিভারে গিয়ে মেটাবলিজম হবে, এরপরে কিডনিতে যাবে, কিডনিতে গিয়ে এক্সক্রিয়েশন হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা স্টেপগুলো বললাম, যদি এইগুলো না হইতো কী হইতো। ঠিক আছে, মনে করো অ্যাবজর্পশন হয় নাই, কী হবে ফলে, ফলে এই যে আমরা এজেন্টটা দিলাম ও ব্লাড পর্যন্ত যাইতেই পারবে না, ফলে বাকি স্টেপগুলো করতে পারবে না। এই জিনিসগুলো সহজেই বোঝা যায়। আবার যদি এখানে ডিস্ট্রিবিউশন না হয় কি হবে, ওই সেম কথা, যে ব্লাডে গেছে বাট সাইট অফ অ্যাকশন পর্যন্ত যায় নাই, ফলে সে তার কাজটা করতে পারতেছে না। যদি এক্সক্রিয়েশন না হয়, দ্যাটস মিনস সে আমার বডি থেকে বের হচ্ছে না, সে আমার বডিতে জমতেছে। আলটিমেটলি জমার জন্য কী হবে, টক্সিসিটি হবে, টক্সিসিটি, যদি এক্সক্রিয়েশন না হয়। এতটুকু বোঝা যায়। ঝামেলা হচ্ছে মেটাবলিজমেরটা বোঝাটা একটু করি, যে মেটাবলিজমের ইম্পর্টেন্ট কি। মেটাবলিজমের একটা বিশাল বড় ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে কি, যে এর আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, যে আমরা এই যেই এজেন্টটা অ্যাডমিনিস্ট্রেশন করলাম, আমরা এখন সাধারণত ওরালটা নিয়ে আলোচনা করতেছি, যেহেতু ওরালটা হচ্ছে মোস্ট কমার্শিয়াল রুট, আমরা ওরাল রুটটাই সব থেকে বেশি ইউজ করি, আমরা ওরাল রুটটা নিয়ে এখন কথা বলতেছি, বাকি কোনো রুট না। ঠিক আছে, এই যে ওরাল রুটে আমরা অ্যাডমিনিস্ট্রেশন করলাম, এই এজেন্টটা কি ওয়াটার সোলাবল নাকি লিপিড সোলাবল, লিপিড সোলাবল। এইটা কিন্তু অবশ্যই লিপিড সোলাবল, মোস্ট অফ দ্য কেস, অ্যাবাউট 95%, 95% ওষুধই হচ্ছে যা আমরা মুখে দিতেছি, এগুলো হচ্ছে লিপিড সোলাবল, এগুলো কিন্তু ওয়াটার সোলাবল না। 5% হতে পারে ওয়াটার সোলাবল। ঠিক আছে, এখন একটা প্রশ্ন, যে এইগুলা কেন ওয়াটার সোলাবল হইল না। এইটার কারণ হচ্ছে, যখন তোমার অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন বলতে কী বোঝায়, যে আমার স্টোমাক অথবা ইন্টেস্টাইনের থেকে এটা ব্লাড পর্যন্ত যায়, এখানে কিন্তু অবশ্যই একটা মেমব্রেনকে ক্রস করতে হয়। কোন মেমব্রেন, ইন্টেস্টাইনাল মেমব্রেন। ঠিক আছে, এবং এই ইন্টেস্টাইনাল মেমব্রেন আমাদের বডির যত মেমব্রেন আছে, সব মেমব্রেন হচ্ছে ফসফোলিপিডের মেমব্রেন, ফসফোলিপিডের মেমব্রেন, অর্থাৎ এটা একটা লিপিড বাইলেয়ারের একটা মেমব্রেন। এবং তোমরা নিশ্চয়ই জানো পানির সাথে তেল কখনো মিশে না, অর্থাৎ তেলের সাথে পানি কখনো মিশে না। ঠিক সেম কারণে যদি আমরা এই এজেন্টটাকে, যে ওষুধটা আমরা দিতেছি, এটা যদি ওয়াটার সোলাবল দেই, লিপিড সোলাবল না দেই, তাহলে দেখা যাবে অ্যাবজর্পশন হবে না। কারণ কি, কারণ এইখানে মেমব্রেনটা হচ্ছে ফসফোলিপিড, লিপিডের মেমব্রেন। যদি এই লিপিডের মেমব্রেন ক্রস করে ব্লাডে যেতে হয়, তাহলে অবশ্যই লিপিড সোলাবলই কিছু দিতে হবে। এই জন্য আমরা মুখে যত এজেন্ট দেই, ম্যাক্সিমামই লিপিড সোলাবল। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝছো যে কেন আমরা লিপিড সোলাবল দিই।
ঠিক আছে, তাহলে এখন তোমার মাথায় আরেকটা কোয়েশন হতে পারে যে এই যে বাকি আমরা 5% বললাম যে হ্যাঁ ওয়াটার সোলাবল কিছু দেওয়া হয়, যদি লিপিড সোলাবল ছাড়া এটা যদি ক্রস করতে না পারে ইন্টারস্টিয়ামে, তাহলে ওয়াটার সোলাবলটা কীভাবে তখন অ্যাবজর্পশন হয়? এইটার কারণ হচ্ছে দেখা যায় এই ক্ষেত্রে এদের জন্য স্পেসিফিক ট্রান্সপোর্টার থাকে। ট্রান্সপোর্টার ইন্টেস্টিনাল যে মেমব্রেন, এদের জন্য স্পেসিফিক চ্যানেল থাকে, ট্রান্সপোর্টার থাকে। ওরা তখনকার এই ওয়াটার সোলাবল লিপিড সোলাবল এই ঝামেলার ভিতরে যায় না, এরা সরাসরি এদের চ্যানেল দ্বারা ট্রান্সপোর্টার দিয়া সরাসরি অ্যাবজর্পশন হয়ে যায়। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে যে এইটা যাই না আমার কী লাভ? এইটা যাই না লাভ হচ্ছে আমরা যখন এক্সক্রিয়েশন করি, এক্সক্রিয়েশন কিন্তু আবার লিপিড সোলাবলটা হতে পারে না। এক্সক্রিয়েশন হওয়ার মোস্ট কমন রুট কিন্তু বলা হয় যে 99%ই হচ্ছে এক্সক্রিয়েশন হয় বাই কিডনি, অর্থাৎ কি ইউরিনের মাধ্যমে। এবার তুমি নিজেকে প্রশ্ন করো, ইউরিন কি লিপিড নাকি ওয়াটার? ইউরিন অবশ্যই একটা ওয়াটার। তাহলে তুমি অ্যাডমিনিস্ট্রেশন করলা লিপিড সোলাবল, এখন তুমি ভাবো লিপিড সোলাবলটা কি ওয়াটারের মাধ্যমে এক্সক্রিয়েশন করা সম্ভব কিনা? অবশ্যই না, কারণ আমরা বললাম যে কখনো তেলের সাথে পানি মিশে না, লিপিডের সাথে কখনো ওয়াটার মিশবে না। এই জন্য দেখা যায় আমরা যেটাকে অ্যাডমিনিস্ট্রেশন করি এটা কিন্তু এক্সক্রিয়েশন হইতে পারে না। সে কিডনির কাছে যায়, কিডনির কাছে গিয়া বলে যে আমি এক্সক্রিয়েশন হব, প্লিজ আমাকে এক্সক্রিয়েশন করে দেন। বাট কিডনি বলে যে না, আমার দ্বারা এক্সক্রিয়েশন হতে হলে অবশ্যই ওয়াটার সোলাবল হতে হবে, তুমি লিপিড সোলাবল, তোমাকে এক্সক্রিয়েশন করা সম্ভব না। এই জন্যই এই ঝামেলাটা ফেস করার জন্য সে আগে চলে যাবে লিভারে। লিভারে গিয়া বলবে যে ভাই আমার এক্সক্রিয়েশন হতে হবে, আমার কাজ শেষ, অতি দ্রুত আমাকে লিপিড সোলাবল থেকে ওয়াটার সোলাবল কনভার্ট করে দেন। তখন এই লিভার তাকে লিপিড সোলাবল থেকে ওয়াটার সোলাবলে কনভার্ট করে দেয় এবং এরপরে এই ওয়াটার সোলাবলটা ইউরিনের মাধ্যমে এক্সক্রিয়েশন হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে কেন আমাদের মেটাবলিজমটা ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা লিপিড সোলাবল দিছি, লিপিড সোলাবলটা সরাসরি এক্সক্রিয়েশন হতে পারে না, এই জন্য লিভারে গিয়ে আগে এটাকে ওয়াটার সোলাবল হতে হয়। এই জন্য মেটাবলিজম অথবা বায়োট্রান্সফরমেশন মূল উদ্দেশ্য হচ্ছে তার লিপিড সোলাবিলিটি কমানো। এখন আরেকটা কোয়েশন হতে পারে যে এই যে আমরা 5% দিলাম যেগুলো ছিল ওয়াটার সোলাবল, এদের ক্ষেত্রে কি কোনো প্রয়োজন নাই? অবশ্যই এদের ক্ষেত্রেও প্রয়োজন আছে। এদের ক্ষেত্রে কি প্রয়োজন? তুমি যে এজেন্টটা দিতেছো এই এজেন্টটা কিন্তু ভালো কোনো কিছু না। অবশ্যই কিন্তু এই এজেন্টটা তোমার বডিতে যে কোনো হার্ম, যে কোনো ক্ষতি করতে পারে। ঠিক আছে, তো এই যে 5% যারা ওয়াটার সোলাবল, যদি তুমি এর কোনো মেটাবলিজম না করে এক্সক্রিয়েশনে দিয়ে দাও লিভারের ভেতরে, তাহলে এইটা যেহেতু হাইলি অ্যাক্টিভ, তখন দেখা যায় সে সরাসরি কিডনি ড্যামেজ করতে পারে। এই জিনিসটা থেকে আমরা বাঁচার জন্য এক্সক্রিয়েশনে দেওয়ার আগে আমরা অবশ্যই এইটাকেও কী করে নেই, মেটাবলিজম করে নেই। এক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে এই অ্যাক্টিভ সাবস্টেন্সকে ইনঅ্যাক্টিভে কনভার্ট করা, যাতে করে সে কিডনি দ্বারা এক্সক্রিয়েশন হওয়ার সময় কিডনির কোনো ক্ষতি না করে। আশা করি মেটাবলিজমের ইম্পর্টেন্সটা তোমরা বুঝতে পারছো যে মেটাবলিজমের ইম্পর্টেন্ট কি, মেইন ইম্পর্টেন্ট যে এটা লিপিড সোলাবলকে ওয়াটার সোলাবলে কনভার্ট করবে। আরেকটা বিষয় সে কি অ্যাক্টিভ সাবস্টেন্সকে ইনঅ্যাক্টিভ সাবস্টেন্সে কনভার্ট করবে, যাতে করে ওটা কিডনির কোনো ক্ষতি করতে না পারে। আশা করি বুঝতে পারছো। তো আমরা যে বললাম যে আমরা ফার্মাকোলজিতে মেনলি হচ্ছে দুইটা ব্রাঞ্চে ভাগ করে, একটা ফার্মাকোকাইনেটিক্স আর একটা ফার্মাকোডাইনামিক্স। আরও কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলোর শুধুমাত্র নাম জানলে হবে। এর মধ্যে ফার্মাকোভিজিলেন্সটা সম্পর্কে একটুখানি জানতে হবে যে ফার্মাকোভিজিলেন্স কি। ফার্মাকোভিজিলেন্স বলতে যেই ব্রাঞ্চে অ্যাডভার্স ইফেক্ট নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ তুমি যে এজেন্টটা দিতেছো ওই এজেন্টটা তোমার বডিতে কি কি হার্ম করতে পারে এই সব জিনিস নিয়ে আলোচনা করা হয়, এটাকে বলা হয় ফার্মাকোভিজিলেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো যে ফার্মাকোপিয়া এবং ফর্মুলারি, এই জিনিসগুলো আসলে কি। তো এইগুলো বোঝানোর আগে আমি তোমাকে একটা কোয়েশন করতে চাই যে আমি যদি তোমাকে কোয়েশন করি যে তুমি এই যে মেডিসিন নিয়ে এত ইনফরমেশন নিতেছো, এগুলো আসলে সোর্স কি, তুমি কই থেকে শুনছো? তুমি কি বলবা যে আমাদের যে মেইন বুক আছে, আমি মেন বুকের থেকে শুনছি। অথবা তুমি বলবা যে আমি ক্লাস লেকচার থেকে শুনছি, অথবা তুমি বলবা যে আমাদের তো বিভিন্ন ধরনের জার্নাল প্রকাশ হয় মেডিকেলের, এই সব জার্নাল থেকে শিখছি। বাট এগুলো কিন্তু কোনোটাই আসলে অথেন্টিক সোর্স না। তুমি যদি আমাকে বলো যে তুমি ক্লাস লেকচার থেকে শুনছো, আমি বলবো যে তোমার স্যার ম্যাম সামহাও ভুলবশত কোনো একটা ভুল ইনফরমেশনও দিতে পারে। আবার তুমি যদি বলো যে আমি মেইন বুক থেকে শুনছি, তাহলে আমি বলবো যে মেইন বুকের ইনফরমেশন দেখবে বই টু বই ভ্যারি করে, সুতরাং এইটাও কোনো অথেন্টিক সোর্স না। তাহলে প্রশ্ন অথেন্টিক সোর্স কোনটা? অথেন্টিক সোর্স হচ্ছে ফার্মাকোপিয়া, অথেন্টিক সোর্স হচ্ছে ফর্মুলারি।
ঠিক আছে, এইগুলাও কিন্তু বই, এইগুলা হচ্ছে বই। এইখানে দেখো আমার এটা হচ্ছে ফার্মাকোপিয়া আর এটা হচ্ছে ফর্মুলা, এগুলো হচ্ছে বই। এই বইয়ের কাজ হচ্ছে আমাদেরকে ইনফরমেশনকে প্রোভাইড করা। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি দুইটাই যদি বই হয়, দুইটাই যদি আমাদের ইনফরমেশন দেয়, সুতরাং এটাকে আসলে আলাদা করার কারণ কি? ফার্মাকোপিয়া ফর্মুলারির মধ্যে পার্থক্য কি? ফার্মাকোপিয়া এবং ফর্মুলারির মধ্যে পার্থক্য হচ্ছে ফার্মাকোপিয়া আছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, ঠিক আছে, বাট ফর্মুলারি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ না, এইটা হচ্ছে ন্যাশনালি রিকগনাইজ। অর্থাৎ ফার্মাকোপিয়া যেগুলো আছে, যেমন ধরো ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া অথবা ইন্টারন্যাশনাল ফার্মাকোপিয়া, এগুলার একটা ফার্মাকোপিয়া প্রকাশ করবে, যেই ফার্মাকোপিয়া ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, পৃথিবীর প্রত্যেকটা দেশ এই ফার্মাকোপিয়াকে ফলো করবে। এই জন্য বলা হয়েছে ফার্মাকোপিয়া ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, একটা প্রকাশ করবে একটা নির্দিষ্ট অথরিটি, প্রত্যেকটা দেশ এটাকে ফলো করবে। বাট ফর্মুলারি কিন্তু ন্যাশনালি রিকগনাইজ। ফর এক্সাম্পল ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি, এগুলা যেটা ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি সেটা কখনোই বাংলাদেশ ফলো করবে না, যেটা বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি সেটা কখনোই ব্রিটিশরা ফলো করবে না। ব্রিটিশরা ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি ফলো করবে আর বাংলাদেশিরা বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি ফলো করবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেইন পার্থক্য। এবং আমরা যেই ড্রাগসগুলো সম্পর্কে এখানে ইনফরমেশন নেই, এইগুলোর নাম কোন ধরনের নেমে থাকে, যেহেতু ফার্মাকোপিয়া ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ নাম হচ্ছে জেনেরিক নেম, ঠিক আছে। আর ফর্মুলারিতে থাকবে হচ্ছে ব্র্যান্ড নেম। এখন প্রশ্ন হচ্ছে যে জেনেরিক নেম এবং ব্র্যান্ড নেম কি? আমি একটা এক্সাম্পল সহকারে বুঝাই। তোমরা নিশ্চয়ই জ্বরের ওষুধ এইস, নাপা, এগুলার নাম শুনছো। তো এইস নাপা হচ্ছে ব্র্যান্ড নেম। তুমি দেখবা যে এইসের নিচেও আছে প্যারাসিটামল লেখা, আবার নাপার নিচেও আছে প্যারাসিটামল লেখা। ঠিক আছে, অর্থাৎ প্যারাসিটামল কিন্তু এইসের নিচেও লেখা আছে, নাপার নিচেও। এই প্যারাসিটামলটা হচ্ছে জেনেরিক নেম, আর এইস আর নাপা যেটা পাইতেছে এটা হচ্ছে ব্র্যান্ড নেম হচ্ছে কোম্পানি যেই নামটা দেয়। এইস আর নাপা এরা হচ্ছে দিচ্ছে ওষুধ কোম্পানি, লাইক ইনসেপ্টা, হেস্কোয়ার, ওরা যখন বানাইছে ওদের কোম্পানিকে প্রচার করার জন্য ওদের কোম্পানি একটা নাম দিছে। আর প্যারাসিটামল হচ্ছে কি আর জেনেরিক নেম, অর্থাৎ এইটাকে যখন বানানো হয়েছে তখন এই সায়েন্টিস্ট এইটার নাম দিয়ে দিছে, এইটার নাম হবে প্যারাসিটামল। এইটার পরিবর্তন সম্ভব না, এইটা তুমি যেখানেই যাও প্যারাসিটামল নামেই পরিচিত। তুমি যদি বিদেশের একটা দেশে গিয়ে বলো যে আমাকে একটা প্যারাসিটামল দাও, ওরা কিন্তু বুঝবে যে তুমি কি চাইতেছো। বাট তুমি গিয়া যদি বলো আমাকে এইস দেন, নাপা দেন, ওরা কিন্তু বুঝবে না, কারণ এইস নাপা হচ্ছে ব্র্যান্ড নেম, ওষুধ কোম্পানি দিছে। সো আমাদের দেশে যে কোম্পানি, সেই কোম্পানি ওদের দেশে নাও থাকতে পারে, সুতরাং এই নেমে তুমি পাবা না। ঠিক আছে, তো আশা করি ফার্মাকপি এবং ফর্মুলারির মধ্যে মোটামুটি একটা পার্থক্য বুঝছো। তো বাংলাদেশের যে ফর্মুলারিটা আছে, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি, সেইটা আসলে প্রকাশ করে কারা? এটা প্রকাশ করে হচ্ছে DGDA, ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওরা আসলে প্রকাশ করে। এই হচ্ছে ওদের ওয়েবসাইট। ঠিক আছে, তোমরা চাইলে কেউ ঘুরে আসতে পারো। আর এই কোশ্চেনটা কিন্তু ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে মেডিসিন আর হচ্ছে ড্রাগের মধ্যে পার্থক্য, এই দুইটা কি সেম কিনা? ঠিক আছে, আপাতত আমরা মনে করি এই দুইটাই মনে হয় সেম, কিন্তু আসলে কিন্তু এই দুইটার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে। মনে করো তুমি একটা ওষুধ আবিষ্কার করতে চাও, তুমি কি করবা? তুমি প্রথমত তার জন্য একটা সোর্স খুঁজবা, একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট খুঁজবা, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাই হচ্ছে মেন জিনিস, অর্থাৎ আমরা যে বলতেছি যে কাজ করবে, সে একটা ইনজুরিকে ভালো করবে, এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাই ভালো করবে। তো তুমি কি করবে? একটা ওষুধকে যদি আবিষ্কার করছো, তুমি এই মেন জিনিসটা খুঁজবা যে এটা কি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। মোস্ট অফ দ্য মেডিসিন বা মোস্ট অফ দ্য ওষুধের সোর্স হচ্ছে গিয়ে প্লান্ট সোর্স। তো তুমি মনে করলা যে তুমি একটা প্লান্ট থেকে এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট খুঁজে নিয়ে আসলা, যে হ্যাঁ এইটা দিয়ে আমি একটা ওষুধ বানাবো, এবং তুমি জানলা যে এইটা কোন ক্ষেত্রে, অর্থাৎ কোন ইনজুরির ক্ষেত্রে ব্যবহার করা যায়। ঠিক আছে, আমি এখানে ইনজুরিটা ব্রড হেডিংয়ে বলতেছি, যে বডির যে কোনো ধরনের সমস্যা, বাট ইনজুরি বলতে মেইনলি হচ্ছে কাটাছিরাকে বোঝায়, জাস্ট আমি এখানে ব্রড হেডিংয়ে বলতেছি। হ্যাঁ, তো তুমি জানো যে কোন প্রবলেমের ক্ষেত্রে এটা ইউজ করা যায়, বাট তুমি কি সরাসরি ওই প্লান্টের একটা বাকল, একটা ছাল, একটা গাছের পাতা বা একটু রস নিয়ে এসে পেশেন্টকে খাওয়াইয়া দিবা? কখনোই না। কারণ কি? কারণ তুমি যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা পাইছো, তুমি আদৌ জানো না যে কতটুকু খাওয়াতে হবে, কিভাবে খাওয়াতে হবে, মুখে নাকি অন্যভাবে। এবং মোস্ট অফ দ্য কেস দেখা যায় এই প্লান্ট থেকে আমরা যেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে নিয়ে আসলাম, এইটা স্বাদ এত বাজে, এত তিতা স্বাদ, যেটা খাওয়া সম্ভব না। আবার এটা ফ্লেভারও খারাপ। ঠিক আছে, এরকম বিভিন্ন ঝামেলা আছে। তখন এই যে প্রবলেমগুলো, যে এটার স্বাদ খারাপ, এটার ফ্লেভার খারাপ, এইটা আমরা কতটুকু দিব আমরা জানি না, এই সকল কিছু সলভ কইরা আমরা যেইটা বানাই সেইটাই হচ্ছে মেডিসিন। মেডিসিনটা কি? মেডিসিনটা হচ্ছে ওই যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্লাস এইটার সাথে আমরা যদি কোনো এক্সিপিয়েন্ট দিই, এক্সিপিয়েন্ট,
এক্সিপিয়েন্ট বলতে কি বোঝায়? বাইরের যে কোনো কিছু যেটার কোনো ক্ষমতা নাই ডিজিজ কন্ডিশন ভালো করা, যার কাজ হচ্ছে কি যে একটু ফ্লেভার দিবে, একটুখানি কালার দিবে, একটুখানি সুইট করতে পারে, অর্থাৎ যদি তিতা স্বাদযুক্ত হয় অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সেটাকে সুইট করবে, ঠিক আছে? এইটাই হচ্ছে এক্সিপিয়েন্ট, এবং একটা নির্দিষ্ট ডোজ দিবে যে আমার কতটুকু খাওয়াতে হবে। বাট যেটা হচ্ছে ড্রাগ, এইটা বলতে শুধুমাত্র অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টকে বোঝায়। এই জন্য বলা হয় যে ড্রাগের কোনো নির্দিষ্ট কিন্তু ডোজ নাই, এবং এইটার কোনো জেনেটিক্যাল নামও নাই, জেনেটিক্যাল নেমও নাই। কারণ আমরা জেনেটিক্যাল নাম কোনটা করি? যেটা বাজারে পাওয়া যায়, ঠিক আছে? তো এইখানে দেখো এই কথাটাই বলা আছে যে যে কোনো একটা মেডিসিনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ড্রাগ। আর মেডিসিনটা কি? মেডিসিনটা হচ্ছে ইজ দ্য কম্বিনেশন অফ দ্য ড্রাগ অ্যান্ড এক্সিপিয়েন্ট। এক্সিপিয়েন্ট বলতে কি বোঝায়? ওই যে আমরা বাইরে থেকে যেই জিনিসটা অ্যাড করলাম, যার ওই প্রবলেমটা, আমার ডিজিজ কন্ডিশনটা ভালো করার কোনো ক্ষমতা নাই, যার কাজ হচ্ছে এই ড্রাগটাকে একটু মডিফিকেশন করা, সেটা যাতে আমার বডিতে আমি ভালোভাবে নিতে পারি, ঠিক আছে? সেইখানে অনেকগুলো এক্সিপিয়েন্টের এক্সাম্পল দেওয়া আছে। ফর এক্সাম্পল ফ্লেভারিং এজেন্ট, অর্থাৎ যার কাজ হচ্ছে ফ্লেভার প্রোভাইড করা। পরে আছে কি সুইটিং এজেন্ট, অর্থাৎ একটু মিষ্টি করা। কালারিং এজেন্ট, একটুখানি কালার করা। অথবা লুব্রিকেন্টের কাজ কি? লুব্রিকেন্টের কাজ হচ্ছে তুমি যে এজেন্টটা দিতেছো, এই এজেন্টের কণাগুলা যাতে সাথে সাথে ভেঙে না যায়। তুমি যে খাইতেছো, খাওয়ার পরে কিন্তু এটা স্টোমাক পর্যন্ত যেতে হবে, স্টোমাক পর্যন্ত যাওয়ার আগেই যাতে একদম ভেঙে না যায়, এই জিনিসটাকে ধরে রাখা, অর্থাৎ একটা স্ট্রাকচার মেনটেন করতে হেল্প করে, এবং এটা অ্যাবজর্পশন হইতেও হেল্প করে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আশা করি তোমরা এইটুকু বুঝছো যে ড্রাগ আর মেডিসিনের মধ্যে পার্থক্য কী। আমরা যদি ফর্মের কথা বলি, যে ড্রাগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ফর্ম নাই, মেডিসিনের ক্ষেত্রে আসে। নেম হচ্ছে এখানে কোনো জেনেটিক্যাল নেম নেই, বাট এখানে জেনেটিক্যাল নেম আসে। এই জন্য বলা হয় অল দ্য মেডিসিন আর ড্রাগ, বাট অল দ্য ড্রাগ আর নট মেডিসিন। কারণ কি? কারণ মেডিসিনে অবশ্যই, মেডিসিন তো একটা কম্বিনেশন, মেডিসিন অবশ্যই ড্রাগ পার্টটা থাকবে, এই জন্য সকল মেডিসিনই অবশ্যই ড্রাগ। বাট এই ড্রাগের সাথে যখন এক্সিপিয়েন্ট দেবো তখন মেডিসিন দেবো, এই জন্য সকল ড্রাগ কিন্তু মেডিসিন না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা তো বুঝলাম যে ড্রাগ বলতে কি বোঝায়? মেডিসিনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পোর্শনটা যে মেইনলি কাজ করে। পরীক্ষাতে জিজ্ঞাসা করলে এই কথা বললে হবে না। পরীক্ষাতে জিজ্ঞাসা করলে তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে একটা বড় সংজ্ঞা আছে, এইটা আমাদের বলতে হবে। তো এইখানে দেখো কি লেখা আছে, যে ইট ইজ এনি সাবস্টেন্স অর প্রোডাক্ট দ্যাট ইজ ইউজ অর ইনটেন্ডেড টু বি ইউজ টু মডিফাই অর এক্সপ্লোর ফিজিওলজিক্যাল সিস্টেম অর প্যাথোলজিক্যাল স্টেট ফর দ্য বেনিফিট অফ দ্য রিসিপিয়েন্ট। অর্থাৎ আমরা যেই পেশেন্টকে দিতাছি বা যেই মানুষটাকে দিতাছি অবশ্যই তার বেনিফিট হবে, ঠিক আছে? এবং এইটার মেইনলি উদ্দেশ্য হচ্ছে ভালো করা অথবা মডিফাই করা, এক্সপ্লোর করা ফিজিওলজিক্যাল সিস্টেমকে অথবা প্যাথোলজিক্যাল স্টেটকে। আশা করি তোমরা ড্রাগের সংজ্ঞাটা বুঝতে পারছো। এরপরে আসো ক্লাসিফিকেশন, যে আমরা যে ড্রাগ পড়তেছি এটা কয় ধরনের আছে। এখানে একটা কথা বলি, আমরা বইতে সবসময় দেখবা সব জায়গাতেই ড্রাগস বলা, এই জন্য বলতেছি, বাট এটা কিন্তু আসলে মেডিসিন বলাটা উচিত, কারণ আমরা যেই নামগুলো ফার্মাকোলজিতে পড়ি এগুলো বাজারে অ্যাভেলেবেল, দ্যাটস মিন এখানে কম্বিনেশন করা, এখানে এক্সিপিয়েন্ট আছে, সুতরাং এটা মেডিসিন বলাটাই ভালো। বাট যেহেতু বইতে সব জায়গাতে ড্রাগস বলা, এই জন্য আমরাও এখানে ড্রাগস বলবো, হ্যাঁ? তো এইটাকে মূলত আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বায়োলজিক্যাল, ওভার দ্য কাউন্টার, প্রেসক্রাইব, কন্ট্রোল, আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল বলছে যারা এখন হয়তো আবিষ্কার হয় নাই, গবেষণার ভেতরে আছে, হ্যাঁ? বায়োলজিক্যাল বলতে বোঝায় যাদেরকে হিউম্যান অথবা অ্যানিমেল এরকম লিভিং সোর্স থেকে পাওয়া যায়, ঠিক আছে? এদেরকে বলা হয় বায়োলজিক্যাল। ফর এক্সাম্পল ইনসুলিনকে প্রডিউস করে কীভাবে? ইনসুলিনকে প্রডিউস করে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখা যায় মানুষের থেকে একটা জিন নিয়া ওইটাকে আবার ইস্টের ভিতরে দিয়া মডিফিকেশন করে বানানো হয়, ঠিক আছে? অর্থাৎ এখানে মেইন সোর্স কিন্তু হিউম্যান, ঠিক আছে? এবং এইটা হচ্ছে সবচেয়ে আধুনিক। এর আগে ছিল হচ্ছে পর্ক ইনসুলিন, তারপর ছিল হচ্ছে বোভাইন ইনসুলিন। বর্তমানে পর্ক ইনসুলিন, বোভাইন ইনসুলিনটা ব্যবহার করা হয় না। এই পর্ক ইনসুলিন দ্যাটস মিন শুকর থেকে এটা আসছে। বোভাইন ইনসুলিন মানে যেটা কাউ থেকে পাওয়া গেছে, ঠিক আছে? আমি কিন্তু এইটাই বলছি, বায়োলজিক্যাল বলতে তাদেরকে বোঝায় যাদের সোর্স হচ্ছে অ্যানিমেল অথবা হিউম্যান। এরপর আছে হেপারিন, আমাদের যে বেজোফিল আছে, বেজোফিল থেকে এইটাকে পাওয়া যায়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আরেকটা হচ্ছে ওভার দ্য কাউন্টার।
ওভার দ্য কাউন্টার বলতে বোঝায় তুমি ফার্মেসিতে গিয়া কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়া যেই ওষুধগুলো কিনতে পাও, ফর এক্সাম্পল প্যারাসিটামল, ওমিপ্রাজল, ওআরএস, তুমি যে কোনো কিছু যা তুমি কিনতে পাও। এখন বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে, বাংলাদেশে মোটামুটি সব কিছুই ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়া কিনতে পাওয়া যায়, কিন্তু সব এক্সাম্পল কিন্তু বলা যাবে না যেগুলা রিকগনাইজ। ফর এক্সাম্পল এই যে বললাম যে ওমিপ্রাজল অর্থাৎ গ্যাসের ওষুধ যা আছে, প্যারাসিটামল আছে, ওআরএস আছে, ঠিক আছে, এই সকল জিনিসগুলা সাধারণত ওভার দ্য কাউন্টার, মানে কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়াই তুমি ফার্মেসি থেকে কিনতে পারবা। আরেকটা হচ্ছে প্রেসক্রাইব। প্রেসক্রাইব বলতে বোঝায় এই এজেন্টগুলা তুমি কোনোভাবেই প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে কিনতে পারবা না। ফর এক্সাম্পল অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, বাট বাংলাদেশে এগুলোও কিন্তু কিনতে পাওয়া যায়। আরেকটা আছে কন্ট্রোল, সেটা হচ্ছে তোমার কাছে যদি প্রেসক্রিপশনও থাকে এরপরও তুমি এইটা কিনতে পারবে না, কারণ এই মরফিন, প্যাথেডিন এগুলো ইউজুয়ালি ফার্মেসিতে, সব ফার্মেসিতে থাকে না। শুধু গভর্নমেন্ট রিকগনাইজ যে কয়টা ফার্মেসি আছে, গভর্নমেন্ট রিকগনাইজ বলতে বড় বড় হসপিটালের আন্ডারে যে ফার্মেসি আছে ওইগুলাতে পাওয়া যায়, সবগুলাতে পাওয়া যায় না, ঠিক আছে। এইগুলাকে বলা হয় কন্ট্রোল। কারণ কি? কারণ হচ্ছে এই মরফিন, প্যাথেডিন দ্বারা অ্যাডিকশন করা যায়। আশা করি বুঝতে পারছো। তো আমাদের ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা প্রো ড্রাগ থেকে শুরু করব।